গালিব নেহালের সামনে এসে দাঁড়ায়, তারপর চওড়া গলায় বলে, মানুষ না মানে কি আবার? তাও তোর ভাইয়ের সাথে ভালো আছি। সাগরের ধৈর্য আর দিল না, ঝট করে উঠে পাশ থেকে একটা চেয়ার উঠিয়ে হাতে নেয়। গালিব সাগরের উল্টো দিকে দাঁড়ানো থাকায় আর পেছনে সাগরকে দেখতে পারে না। তা দেখে নেহাল বলে, মামা ডাক শোনার প্রসেস শুরু করার আগ পর্যন্ত তোকে তো বেঁচে থাকতেই হবে। আগে বেঁচে তো দেখা, আমার বোনকে নিজ হাতে তোর হাতে তুলে দিব। নেহালের কথা শুনে তড়িৎ বেগে পেছনে তাকায় গালিব। সাগরকে হাতে চেয়ার নিয়ে আসতে দেখে ভোঁ দৌড় দেয় গালিব। গালিবের দৌড় দেওয়া দেখে নেহাল হাসতে থাকে। পরে সাগরকে নেহালের দিকে এগিয়ে আসতে দেখে নেহাল জুতা রেখেই উঠে দাঁড়ায়। কি হলো, এভাবে আমার দিকে তাকিয়ে আসিস কেন? সাগর কিছু না বলে হাত বাড়ায় নেহালের কলার ধরার জন্য। নেহাল সেই সুযোগ না দিয়েই দৌড় দেয়। ওদের দৌড় দেখে সাগর রাগী দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, শালা এখন পালাচ্ছিস কেন? আয়, আমাকে না তোর মামা ডাক শোনানো সাজ জেগেছে? শালা ভিতুর ডিম, এই কলিজা নিয়ে আমার বুকে লাইন মারিস? ভেবেছিলাম ধরে তোদের কলিজা মেপে দেখবো কত বড়, কিন্তু এখন তো তার প্রয়োজন হবে না। কথাগুলো বলেই সাগর থম মেরে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, তারপর মাথা চুলকে ধূপ করে বসে পড়ে চেয়ারে। ঠোঁটে তার বাঘা হাসি। বাগানের গেট পেরিয়ে বাইরে এসে হাঁপাতে থাকে গালিব আর নেহাল। নেহাল হাঁপাতে হাঁপাতেই বলে, কিরে, তুই তো দেখি জুতা নিয়ে দৌড় দিয়েছিস। গালিব নেহালের পায়ের দিকে তাকিয়ে বলে, তো তুই যে জুতা রেখে খালি পায়ে দৌড় দিবি এটা বলবি না আমাকে? নেহাল রাগে ধূপ করে কিল বসায় গালিবের পিঠে। শালা বলো, দৌড় দিলে জুতা কোলে দিয়ে দৌড়াতে হবে, এটাও আমার শিখিয়ে দিতে হবে? গালিব মাথা চুলকে বলে, তো শিখাবি না? সব শিখাতে পারলে এটাও শিখাবি, সমস্যা কি? বাসর রাতে তাহলে আমাকে নিয়ে নিস সাথে, কিভাবে বাসর করতে হয় সেটাও না হয় প্র্যাকটিক্যালি শিখিয়ে দিব, কি বলিস? তারপর গালিবের দিকে তাকিয়ে চোখ মারে। গালিব লজ্জা পাওয়ার মতো মুখের ভান করে বলে, ছি, কি যে বলিস! এটা তোর শিখিয়ে দিতে হবে না, এটা আমি তোর থেকেও ভালো জানি এবং পারি। নেহাল সন্দিহান দৃষ্টিতে তাকায় গালিবের দিকে, মাথা থেকে পা পর্যন্ত চোখ বোলায়। নেহালের অদ্ভুত দৃষ্টি দেখে গালিব বলে, কি হয়েছে, এভাবে তাকিয়ে আছিস কেন? ভাবছি কার সাথে আর কয়বার বাসর করেছিস যে সব জানিস আবার পারিসও। গালিব অপ্রস্তুত হয়। শার্টের কলার ঠিক করতে করতে বলে, ছি ছি ছি, নাউজুবিল্লাহ মিনহাস জালেক, আস্তাগফিরুল্লাহ। আমি একবারে ভাজিন ছেলে, আমার মতো সাদাসিধা আর ভদ্র ছেলে তুই অত এলাকায় দুইটা পাবি না। হ্যাঁ, তা তো জানি। ঈশা, তুই কি অ্যাসাইনমেন্ট করেছিস? আরিশা সাদাফের কথা শুনে অবাক হয়ে কিসের অ্যাসাইনমেন্টের কথা বলছে ভ্রু কুচকে জিজ্ঞাসা করে, কিসের অ্যাসাইনমেন্টের কথা বলছিস সাধু? সাদাফ চোখে ইশারা করে কিছু একটা বুঝালো আরিশাকে। সাদাফের ইশারা বুঝতে পেরে আরিশা অগ্নি দৃষ্টিতে তাকায় তার গুণধর ভাইয়ের দিকে। মেয়ে আছে তাই তো তার এই ভাবসাব এটা বুঝতে আর বেগ পেতে হলো না। রাফিদ সামনে থেকে চলে যেতেই সাদাফ আরিশার পাশ ঘেঁষে বসে, কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলে, কিরে, ফুপুর বান্ধবীর মেয়ে কোথায়? আরিশা কনুই দিয়ে সাদাফের পেট গুঁতা দিয়ে বলে, এইসব লুচ্চামি ছেড়ে ভালো হ, ভালা হইতে পয়সা লাগে না বুঝছস? তোরে অনেক ছাড় দিছি, এখন আর এইসব চলবে না। আমি আরব ভাইয়ারে সব বলবো। আর শুন, এই মেয়ে পর্দা মেনটেন করে, ইসলামিক মাইন্ডের, তোর মতো ছেলের সামনে সে কখনোই আসবে না। সাদাফ কিছুটা ভাব নিয়ে বলে, আইসে আমার এই মেয়ে কানাডা গাকে, সেখানে থেকে আর কতটাই এসব মেনটেন করে বোঝাই যায়। দেশে এসে হুজুর সাজবে, সেখানে গিয়ে আবার দেখবি ক্লাবে ক্লাবে ঘুরে বেড়াবে। আরিশার মেজাজ এই মুহূর্তে প্রচণ্ড খারাপ হয়ে যায়। না জেনে বুঝে একটা মেয়ে সম্পর্কে এত খারাপ মন্তব্য কি করে করতে পারে? তার কোনো ভাই বোনই তো এমন না, এই ছেলে এমন হলো কি করে? রাগ কন্ট্রোল করতে না পেরে আরিশা সাদাফের চুল মুঠি করে ধরে। শয়তান, সবাইকে কি নিজের মতন চরিত্রহীন মনে করিস? সবাই কি তোর মতো নাকি, যে উপরে এক আর ভিতরে আরেক? এই মেয়ে সম্পর্কে কি জানিস তুই? ও
ওর পরিবার নিয়ে তোর কোনো ধারণা নেই। না জেনে বুঝে একটা মানুষকে নিয়ে বাজে মন্তব্য করতে হয় না। এই মেয়ে যতটা ইসলামিক মেনে চলে, তুই তো তার হাপও মেনে চলিস না। ছাইড়া দে মা, আমার মাথার চামড়া উঠে আসবে। বইন ছাড় আমারে, যত সব ফাউল পোলা পাইন। নাইলার কান্না শুনে আরিশার হুঁশ ফিরে। উষার কোলে যে নাইলা ঘুমিয়ে গেছে এটা সে ভুলে গিয়েছিল। সাদাফকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায় বেডের কাছে যাবে বলে। সোফা ছেড়ে উঠতেই দেখে উষাও ঘুমিয়ে পড়েছে। নাইলার গলা ভাঙা কান্না শুনেও সেই ঘুম কাটল না। আরিশা দীর্ঘশ্বাস ফেলে। মেয়েটা রাতে নিশ্চিন্তে একটু ঘুমাতেও পারে না। সারা রাত কেমন ছটফট করে, একটু পর পর কেঁপে ওঠে। আরিশা আস্তে করে উষার থেকে নাইলাকে নিয়ে নেয়। মোটুর বাচ্চা চল, খাবো, খিদে পেয়েছে। বেডি তো আর দেখতে পারলাম না, খাবার খেয়েই পেট ভরি। আরিশা দাঁতে দাঁত চেপে বলে, তোকে ভাত কেন, গরুর গোবরও খেতে দিব না আমি। তুই আমাকে না খেতে দেওয়ার কে? তোরে 2 দিন পরে লাথি দিয়ে এই বাড়ি থেকে বের করে দিবে। সাদাব, তোমাকে শ্যামাই দেই? সাদাফ লাজুক মুখ করে বলে, এখন না ভাবি, একটু পরেই দিও। আবার চোখ আর হাত দ্বারা ইশারা করে বুঝায় সেমাই দিতে। সামনে ফুপুর বান্ধবীর হাজব্যান্ড, তাই তো কিছু বলতেও পারছে না। বেচারা সভ্য বাচ্চাটার মতো বসে আছে। তুবা সবাইকে পিরিচের শ্যামাই দিয়েছে। এক্সট্রা বাটি ট্রেতে রাখা আছে, তাই শুধু শ্যামাইয়ের পুরো বাটিটাই হাতে করে নিয়ে আসে। যেহেতু নাবিলা ভুইয়ার বান্ধবীর হাজব্যান্ড ওয়াশরুমে গেছে, তুবা বাটি নিয়ে আসতেই আরিশা বলে, শিয়ালের হাতে মুরগি দিচ্ছ ভাবি? হ্যাঁ, কপালে জুটে কিনা দেখো। উষা মিষ্টি খেতে খেতে বলে, আমার ভাইকে একদম কিচ্ছু বলবে না, শুধু সেমাই খেতে চেয়েছে, আর তো কিছু না। আমার ভাইটা না হয় মিষ্টিটাই একটু পছন্দ করে, সে সেমাই তো চেয়েছে, তোমাকে তো আর চায়নি আপু। সাদাফ খুব খুব করে কাশি দিয়ে ওঠে। এসব কি বলছে তার বোন? আরিশা ভ্রু কুচকে তাকায় সাদাফ আর উষার দিকে। কি বললি তুই? আমাকে চাইনি মানে? উষা থতমত খেয়ে যায়। এদিকে তুবা সেমাইয়ের বাটি নিয়ে সাদাফের সামনে দাঁড়াতেই সে খপ করে বাটিটা নিজের হাতে নিয়ে নেয়। বাটি হাতে নিতেই জামির সাহেব ওয়াশরুম থেকে বের হয়ে আসে। সাদাফ তো ওদের সামনে যথেষ্ট ভদ্রভাবে থাকার চেষ্টা করছে, তাই সে শ্যামাইয়ের বাটি হাতে নিয়েই বলে, ধুর ভাবি, তোমাকে বললাম যে সেমাই পরে খাবো, এখন খেতে পারবো না। বুঝই তো, সুগার হেলথের জন্য অনেক ক্ষতিকর। তুবা সহ এখানে উপস্থিত সবাই তাজ্জব বনে গেল। সাদাফ এসব কথা বলছে। আরিশা উষার ওপরে ঢলে পড়ে যাওয়ার ভান করে বলে, হাই আল্লাহ, আমাকেও এই দিন দেখতে হলো। তুবা নাক ফুলিয়ে বলে, তুমি তো আমাকে বল। উষা তুবাকে দেখে চোখে ইশারা করলো পিছনে তাকাতে। জামিল সাহেবকে পেছনে দাঁড়িয়ে থাকতে দেখে যা বোঝার বুঝে গেলেন। ইয়াং ম্যান, তুমি ঠিকই বলেছ, সুগার আমাদের হেলথের জন্য অনেক ক্ষতিকর। এই যে এমন পদক্ষেপ নেওয়াটা আমার খুবই পছন্দ হয়েছে। সাদাফ যেন এই সুযোগটাই খুঁজছিল। এই তো ভদ্রলোকের সাথে কথা বলার একটি সুযোগ পেল। জি জি আঙ্কেল, আমি একদমই মিষ্টি খাই না। রাদিফ শুষ্ক কাশি দিয়ে উঠল। হ্যাঁ যাও। রাদিফ উঠে যেতেই সাদাফ ও শ্যামাইয়ের বাটি হাতে নিয়ে উঠে দাঁড়ায় আর বলে, ভাবিকে বললাম যে মিষ্টি খাই না, তাও দিলে। তুমি যে কি করো না। তুমি থাকো, আমি বাটিটা রেখে আসি। জামিল সাহেব কিছু না বুঝলেও বাকিরা সব কিছুই বুঝেছে। রাত 10টার দিকে সাগর ফুপুর বাসায় এসেছে। ডিনার মেহমানদের সাথেই করেছে। 11টার দিকে ওনারা চলে গেছে। এখন মাইন্ড রিফ্রেশের জন্য সাগর ছাদে আছে। একটু পরেই তারা সবাই বাসার উদ্দেশ্যে রওনা দেবে। সাগরের সাথে নেহালও ছিল ছাদে। 5 মিনিট হবে নিচে গিয়েছে। আরিশা আপু, আমি তোমার থেকে ওই লাল রঙের পর্তুলিকা ফুলের ডাল কিন্তু নিয়ে যাবো এবার। নিয়ে যা, আমি তো আর বারণ করিনি। একা একা ছাদে যাব কি করে, ভয় করে তো, তুমি চলো না সাথে। নেহাল ভাইয়া ছাদে আছে, যা তুই, কিছু হবে না। নেহাল ভাইয়ার সাথে যদি সাগর ভাইও থাকে তখন? আরিশা বিরক্তি মাখা দৃষ্টিতে তাকায় উষার দিকে। চোখ মুখ কুচকে বলে, ভাইয়াকে দেখেছি নাইলাকে কুলে নিয়ে বসে আছে ভাবিদের রুমে, আর রুমে আসার সময় দেখছি নেহাল ভাইয়া ছাদে যাচ্ছে। নাইলাকে কোলে নিয়ে বসেছিল কখন? 10-15 মিনিট আগে। আর নেহাল ভাইয়াকে কখন যেতে দেখলে? এই তো রুমে ঢোকার আগে।
তার মানে সাগর ভাই ছাদে নেই? ওফ, ঐশী, বলো না, বলো না। না নেই, তোর সাগর ভাই নেই ছাদে। জামাইকে ভাই ডাকে শালি বিয়ার্দ। আকাশে চাঁদ নেই, ঘুটঘুটে অন্ধকার, আবার কুয়াশাও পড়েছে মারাত্মক লেভেলের। লাইটের আলো বেশি দূর অবধি পৌঁছাচ্ছে না। উষার ভয় কাজ করছে এমন অন্ধকারের সামনে এগোতে। তার ওপর পুরো ছাদ খালি, নেহালের টিকিটিও দেখা যাচ্ছে না। অন্ধকার ভূতপ্রেত এসবে উষার ভয় প্রচুর, তাই গলা ছেড়ে ডেকে ওঠে, ভাইয়া, নেহাল ভাইয়া, নেহাল ভাইয়া, ছাদে আছো তুমি? তোমাকে তো আমি দেখতে পাচ্ছি না। ভয়ে উষা জড়সড় হয়ে আছে। এখন যে নিচে চলে যাবে এই সাহসটাও তার হচ্ছে না, তাই শুষ্ক ঢোক গিরে গলা ভিজিয়ে আবারও ডাকে, নেহাল ভাইয়া, তুমি ছাদে নেই? আপু যে বললো তুমি ছাদে এসেছো, তোমাকে দেখেছে ছাদে আসতে, আর দরজাও তো খোলা। নেহাল ভাইয়া, কই তুমি? আবার চুপ করে দাঁড়ায় উষা। এবার সত্যিই ভয় লাগছে তার। উষা ছাদের দরজা পেরিয়ে খুব বেশি সামনে আগায়নি। সামনের দিকে বাতি থাকার সামনের দিকেই হালকা হালকা দেখা যায়। হাত উঠিয়ে ঘাড়ের ওপরে পড়ে থাকা চুল বাঁধতে চাইল উষা, কিন্তু পারল না। তার আগেই কেউ একজন উষার ডান হাতের কবজি মুষ্টিবদ্ধ করে ধরে ফেলে। ভয়ে আতঙ্কে উষার সারা শরীর ঝাঁকুনি দিয়ে ওঠে, কেঁপে ওঠে সারা সর্বাঙ্গ। ভূতের ভয়টা এবার ঝেঁকে বসেছে মনে। উষা নিজের চোখে দেখেছে ছাদে কেউ ছিল না, তাহলে হাত ধরল কে? ভূত! উষার জ্ঞান হারানোর উপক্রম। দ্রুত আয়তুল কুরসি পড়তে চাইল, কিন্তু মুখে আসলো না। এর মধ্যেই হাতে টান পড়ায় পেছন ঘুরতে হয় এবং সে চাইল খুব জোরে চিৎকার দিতে, কিন্তু তার আগেই আগন্তুকটি তার মুখ চেপে ধরে। উষা চোখ বন্ধ করে শুধু মুখ দিয়ে শব্দ করছে। স্টপ! এভাবে করা গিয়েছে? ইঁদুরের কলিজা নিয়ে এত রাতে ছাদে এসেছিস? ধুর, ইঁদুরের কলিজার সাথে তুলনা করলেও তো ভুল হবে। ইঁদুর বেটা রাগ করবে, বলবে আমার পার্টনারের কলিজা থেকেও আমার কলিজা বড়। পুরুষ মানুষের অতি পরিচিত কণ্ঠস্বর কর্ণকুহর হতেই পিটপিট করে চোখ খুলল উষা। সামনে কাঙ্ক্ষিত পুরুষকে দাঁড়িয়ে থাকতে দেখে বুকের ধুকপুকানি বেড়ে গেল হাজার গুণ। হার্টবিটটা বাইরে বেরিয়ে গেলেই বুঝি শান্ত হবে। যে পুরুষের ভালোবাসায় নিজেকে সিক্ত করতে চায় মন, সেই পুরুষের অনাকাঙ্ক্ষিত স্পর্শ উষার হৃদয়ে ঢেউ তুলে দিয়েছে। সমুদ্রের স্রোতের মতো বাধাহীন টালমাটাল হয়ে উঠেছে মন। নিজেকে বেসামাল ঠেকছে। সামনে দাঁড়ানো সুদর্শন পুরুষটার থেকে চোখ ফেরাতে ইচ্ছে করছে না তার। এক পলকে তাকিয়ে থাকলো। গাঢ় কালো মণিওয়ালা গভীর চোখ দুটোতে হারিয়ে যেতে ইচ্ছে করছে। চোখের থেকে দৃষ্টি সরিয়ে নজর স্থির করল সাগরের ডান হাতের ওপরে, যে হাত চেপে ধরে আছে উষার নরম উষ্ণ ঠোঁট। উষার অন্তর কেঁপে উঠল। ঠিক কতদিন পর, দিন নয় কত বছর পরে তার ভালোবাসার পুরুষ তাকে স্পর্শ করেছে। উষার চোখে জল চিকচিক করছে। মনের ভেতরে তৈরি হওয়া ভূতের ভয় কোথায় গায়েব হয়ে গেল? মনে এক রাস শীতলতা, ভালোবাসা পাওয়ার ব্যাকুলতা অনুভব করল উষা। খুব ইচ্ছে করছে সাগর ভাইয়ের গাল ছুঁয়ে দিতে। পাষাণ মানবের শক্ত পোক্ত বুকে মাথা গুজে হাজারো অভিযোগ করতে ইচ্ছে করছে। যে মানুষটার ভালোবাসা পাওয়ার জন্য হৃদয় ব্যাকুল হয়ে আছে, সেই মানুষের একটু কাছে আসতেই মনে কেমন সুখ সুখ যন্ত্রণা অনুভব করতে পারছে উষা। উষার চোখের দিকে দৃষ্টি স্থির রেখেই হাত সরিয়ে নিল সাগর। দুজনের মধ্যে যথেষ্ট দূরত্ব আছে। সাগর নিজেকে আরও একটু পিছিয়ে নিয়ে সেই দূরত্বটা আরও বাড়িয়ে দিল। উষার খুব ইচ্ছে করল বলতে, ছাড়লেন কেন সাগর ভাই? আর একটু ধরুন না। ভালোবেসে আপনার ওই শক্ত পাষাণ বুকটাতে মাথা রাখার অধিকার দিন। আপনার প্রণয়ের প্রণয়নী করে নিন না। কিন্তু মুখে বলতে পারল না কিছুই। মনের ব্যাকুলতা মনেই রয়ে গেল। সাগর একবার উষাকে পা থেকে মাথা পর্যন্ত পরখ করে নিল। উষার ভেতরে চলতে থাকা ঝড়ের আভাস সে বাইরে থেকে না পেলেও আন্দাজ করতে পেরেছে কিছু একটা। মেয়েটা তাকে কতটা ভালোবাসে সেটা সে খুব ভালো করেই জানে। সাগর থমথমে কণ্ঠে বলে, এত রাতে ছাদে এসেছিস কেন? উষার ঘোর কাটল না। এক দৃষ্টিতে তাকিয়ে আছে ব্ল্যাক জিন্স আর ডার্ক রেড কালারের টি শার্ট পরিহিত সুদর্শন পুরুষের দিকে। গাল ভর্তি চাপ দাড়ি, ডার্ক পিঙ্ক ঠোঁট জোড়া কেমন মোহনীয় ঠেকছে উষার কাছে। একটু ছুঁয়ে দিতে পারলে হয়তো মনের নিষিদ্ধ অনুভূতিটা একটু দমে যেত।
গভীর চোখ দুটোর উপরে থাকা কালো ঘন মোটা ভ্রুজোড়া কুচকে তাকিয়ে আছে তারই দিকে। মুখে কেমন একটা বিরক্তির ছাপ। সাগরের থুতনিতে থাকা নীল রঙা তিলটা দেখা হয় না কতদিন। সাগর দেশ ছাড়ার সময়ে মুখে চাপদারি ছিল না। 25 বছর বয়সী সুদর্শন পুরুষটা উষার সামনে দাঁড়ালেই তার ভেতরে প্রবেশ শুরু হয়, দম বন্ধ হয়ে আসে। সাগর বিরক্ত হলো, কপালের ভাঁজ আরও গাঢ় হলো। তপ্ত শ্বাস ফেলে গম্ভীর কণ্ঠে বলে, সমস্যা কি তোর? কথা কি কানে যাচ্ছে না? চোখ দিয়েই তো মনে হচ্ছে আমাকে ধর্ষণ করে দিচ্ছিস। উষা হকচকিয়ে উঠল, ঘোর থেকে বের হলো, ভাবতে লাগলো, নির্লজ্জের মতো এই পুরুষের দিকে তাকিয়েছিলাম আমি। আয় হায়, এই ব্যাটার তো ভাব আরো 10 গুণ বেড়ে যাবে। তারপর ঝট করে মনে করার চেষ্টা করলো এইমাত্র কি বলল সাগর ভাই, তাকে চোখ দিয়ে ধর্ষণ করে দিচ্ছে মানে? উষা গরম চোখে তাকালো সাগরের দিকে, কণ্ঠে ক্রোধ নিয়ে বলল, কি বললেন আপনি? চোখ দিয়ে ধর্ষণ করে দিচ্ছি মানে কি? হ্যাঁ, সাগর কপালের ভাঁজ স্থির রেখেই অবাক দৃষ্টিতে তাকালো উষার দিকে। তো কি বলবো? যেভাবে তাকিয়েছিলি যে কেউ দেখলে তাই ভাববে। আইসে আমার হিরো আলম রে, বলেই মুখ বাঁকালো উষা। নিজেকে খুব হ্যান্ডসাম ভাবেন না? যেই না আমার চেহারা গো, দেখতে তো ওই হিরো আলমের মতোই। সাগরের চোয়াল শক্ত হয়ে গেল, রাগে কিরমির করতে করতে বলল, থাপড়িয়ে দাঁত ফেলে দেবো বেয়াদব। নিজেকে দেখেছিস আয়নায়? দেখতে তো দেখেছি, কোনো বলিউড হিরোইন থেকে কম নই আমি। মানুষ আমার, থাক আর বললাম না। সাগরের রাগ কমার পরিবর্তে আরও বেড়ে গেল। উষার আরও একটু সামনে ঝুঁকে চিবিয়ে চিবিয়ে বলল, আমার সৌন্দর্যের আর কি বর্ণনা দেব বল? দেখতে হিরো আলমের মতো বলেই সেই ছোট থেকে আমার পিছে ঘুরঘুর করছিস, সম্পর্কটা টিকিয়ে রাখতে চাইছিস। তারপর সরে এসে হাত ছড়িয়ে আড়মোড়া ভাঙতে ভাঙতে বলল, আমি যখন দেখতে হিরো আলমের মতোই আর তুই বলিউড হিরোইনদের মতো, তোর পাশে তো আমাকে কিছুতেই মানাবে না। ডিভোর্সটা গ্রহণ করে নে, মুক্তি দিয়ে দে আমায়। তুইও মুক্ত পাখির মতো উড়তে থাক। উষার মনে উঠতে থাকা প্রজাপতি কোথায় পালালো? ব্যথিত হলো হৃদয়। আহত দৃষ্টিতে তাকালো সাগরের দিকে, করুণ স্বরে বলল, সাগর ভাই, আল্লাহর হুকুম ছাড়া তো কিছুই হয় না। মানুষ সৃষ্টির 50 বছর পূর্বেই নাকি কার সাথে কার বিয়ে হবে এটা নির্ধারণ করা হয়েছে। ক্লাস 7-এ থাকাকালীন সময়টাতে আমি নিতান্তই একটা বাচ্চা। তখন আমাকে যে যা শিখাবে আমি তাই তো শিখবো, যে যা করতে বলবে আমি তাই করব। বিশেষ করে বড়দেরকে যা করতে দেখবো ঠিক তাই মনে হবে। সেদিন চাচি আম্মা চাচুকে চুমু দেওয়ার সময় আমি দেখে ফেলি। পরে চাচি আম্মাকে জিজ্ঞেস করলে বলেন স্বামী ছাড়া কারো কাছে যাওয়া যায় না, প্রাপ্তবয়স্ক কাউকে চুমুও খাওয়া যায় না। আমি জিজ্ঞেস করেছিলাম আমিও কি আমার জামাইকে চুমু খেতে পারবো? চাচি আম্মা বলেছিল আমিও পারবো। আমি তো তখন বুঝতাম না, আপনাকে জামাই বলতাম তাই গালে চুমু দিয়েছিলাম। আপনিও কি আমায় ছেড়ে দিয়েছিলেন? আপনিও তো আমায় কত কথা শোনালেন, কত বাজে কথা বললেন আপনি আমায়। সেদিনের পর তো আমি কখনোই আপনার আশেপাশে যাইনি, গিয়েছি বলুন? অথচ আপনি পারতেন সেদিন আমায় সুন্দর করে বুঝিয়ে বলতে। আমি না হয় ছোট ছিলাম তাই বুঝিনি, আপনি তো বড় ছিলেন। সাগর নিশ্চুপ। সে বলার মতো কিছু খুঁজে পাচ্ছে না। উষা যা বলছে সত্যি বলছে। এমন কথার বিপরীতে কি বলতে হয় সাগরের জানা নেই। উষা কতক্ষণ সাগরের মুখের দিকে তাকিয়ে থেকে ফের বলতে লাগলো, আল্লাহর ইচ্ছায় বিয়েটা হয়েছে, পবিত্র একটা বন্ধনে আবদ্ধ আছি আমরা। যদিও আপনি সেটা মানেন না, এই বিয়ে যদি ভাঙে আল্লাহর নির্দেশেই ভাঙবে। আমি নিজে থেকে কখনোই এমন ভুল সিদ্ধান্তের দিকে আগাবো না। আপনি আমার মায়ের জন্য আমাকে জাজ করেছেন, করেন, সমস্যা নেই। মানুষ দাঁত থাকতে দাঁতের মর্যাদা কখনোই দেয় না। মানুষ ভুল করার পরেই সেই ভুল শুধরে একবার না কয়েকবার সুযোগ দেয়, আর আপনি তো আমাকে কোনো সুযোগই দিচ্ছেন না। উষা চোখের জল মুছতে মুছতে কথাগুলো বলল। প্রথম দিকে নিজেকে শক্ত রাখতে পারলেও পরে আর পারিনি, গলাটা ধরে এসেছে। ধরা গলায় আবারও বলল, আমাকে কেন সুযোগ না দিয়েও আপনি চান আমায় ডিভোর্স দিবেন? দিতে পারেন আপনি চাইলে। রোজ রোজ তোকে ডিভোর্স দিব, উষাকে ডিভোর্স দিয়ে দিব, এসব শুনতে আর ভালো লাগে না। দিয়ে দেবেন ডিভোর্স। এখন আপনাকে সবাই বকলেও কথা শোনালেও একবার ডিভোর্স হয়ে গেলেই আর কেউ কিচ্ছু বলবে না। কথাগুলো বলে উষা আর এক সেকেন্ডও দাঁড়ালো না। সাগর সূক্ষ্ম নেত্রে তাকিয়ে দেখল ব্রাক ট্রাউজার এবং হাঁটু অবধি হোয়াইট কালারের ফ্লোরাল টপস পরিহিত রমণীর প্রস্থান। কালো দীঘল লম্বা চুলগুলো কোমর ছাড়িয়েছে। হাঁটার গতি অনেক বেশি হওয়ায় চুলগুলো কেমন দুলছে।
সাগর বুকের বাপাশে কেমন চিনচিনে ব্যথা অনুভব করল। হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ পাওয়ায় চমকে তাকালো পিছে। নেহালকে গম্ভীর মুখে দাঁড়িয়ে থাকতে দেখে বুঝতে পারল সব কিছুই শুনেছে সে। উষা ছাদে আসার 5 থেকে 10 মিনিট আগেই নেহাল আবার ছাদে আসে। নেহালের কানে হেডফোন থাকায় উষার ডাক শুনতে পায়নি। পাশে সাগরের অস্তিত্ব না পেয়েই কান থেকে হেডফোন খুলে ফেলে এবং উষার আর সাগরের কথোপকথন শুনতে পায়। দুজনকে কথা বলতে দেখে সে চুপ থাকে। আমার বোন ঠিক কথাই বলেছে সাগর, কেন নিজে কষ্ট পাচ্ছিস? আমার বোনটাকেও কষ্ট দিচ্ছিস। আমাদের ছেলেদের মধ্যে বিশেষ একটা গুণ আছে, আমরা কোনো মেয়ের চালচলন এবং শৈলের অঙ্গভঙ্গি কথা বলার ধরন দেখলেই বলে দিতে পারি মেয়েটার চরিত্র কেমন, মেয়েটা কেমন। আর তুই তো ওকে ছোট থেকে চিনিস, এই 5 বছর না হয় দূরে ছিলি। তোর কি মনে হয় উষা তার মায়ের মতো, বা ওর চরিত্র খারাপ? সাগর রাগী দৃষ্টিতে তাকালো নেহালের দিকে। এসব কিছু না, উষা খুবই ভদ্র একটা মেয়ে। আজকের যুগে এমন মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার, কিন্তু আমি কোনো রিস্ক নিতে চাই না। একটা মানুষ সবসময় একরকম থাকে না। আমার ভয় ওর সৌন্দর্য নিয়ে। মেয়েরা বরাবরই নিজেদের প্রশংসা শুনতে ভালোবাসে। আমার সাথে থাকতে থাকতে ওর একঘেয়েমি চলে আসতেও পারে। ওর মায়ের মতো নিজে যে আমাকে ধোঁকা দিবে না তার কি গ্যারেন্টি আছে? মায়ের মেয়ে। এ তো আগাম কথা বলতে নেই, এরকম কিছু হবে সেটা তুই বা জানিস কি করে? একটা সুযোগ না দিয়ে এমন বলতে পারিস না। আমি চাইলেই তাকে আপন করে নিতে পারি, কিন্তু আমি এগোতে পারি না। আর আমি আগাতে চাইও না। আমাদের সম্পর্কের শেষ পরিণতি ডিভোর্স। উষা বোরখা পরে বসে আছে। রাফির নিচে নামলেই চলে যাবে। আপাতত সাগরের সামনে যেতে ইচ্ছে করছে না তার। নাবিলা ভুইয়া এসে বললেন উষার পাশে। উষার মুখে মাস্ক থাকায় উষার মনোভাব বুঝতে পারলেন না, কিন্তু চোখ দেখে ঠিকই আন্দাজ করে নিয়েছেন কিছু একটা হয়েছে। উষা উঠে দাঁড়ালো, গম্ভীর কণ্ঠে বলল, আমি গ্যারেজে চলে যাচ্ছি, তুমি ভাইজানকে পাঠিয়ে দিও। নাবিলা ভুইয়া পিছু ডাকলেন না। উষাও আর কিছু ভাবল না, লিফট দিয়ে নিচে নেমে গেল। নাবিলা ভুইয়া দৌড়ে গেলেন সাগরের কাছে। উষা তো নিচে চলে গেছি, আর রাফিদ তো আরিশাকে নিয়ে চলে গেছি, সাদাফুর সাইকেল নিয়ে চলে গেছি। উষা তো আর এসব জানে না, ও তো ভেবেছে রাফিদ ওকে নিয়ে যাবে। তুই বাবা যা নিচে, ওকে সাথে করে নিয়ে যা। সাগর অবাক হলো, ফুপুর দিকে তাকিয়ে থমথমে মুখে বলল, রাফিদ চলে গেছে মানে? মাত্র দুজন কিভাবে গাড়ি নিয়ে চলে যেতে পারে? ও জানে না উষা আছে, ওকে নিয়ে যাবে না? নাবিলা ভুইয়া গম্ভীর কণ্ঠে বললেন, রাফিদ ভেবেছে সারা বাইক কিনেছে, তাই তো চলে গেল। সাগরের মুখে চিন্তার ছাপ স্পষ্ট। চিন্তিত ভঙ্গিতে বলল, আচ্ছা, আমি তাহলে যাচ্ছি। আর তুমি বাসায় এসো কেমন? তারপর নেহালের সাথে কোলাকুলি করে করে বলল, যাচ্ছি, কাল দেখা হবে। আল্লাহ হাফিজ। উষার সামনে বাইক নিয়ে আসতেই উষা অবাক হলো। চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় হয়ে গেল। আপনি এখানে কেন? ভাইজান কোথায়? সাগর হেলমেট পরতে পরতে উত্তর করল, ওরা চলে গেছে। যেতে হলে আমার সাথে আমার বাইকে বসেই যেতে হবে। কথা না বাড়িয়ে ঝটপট উঠে পড়। উষা চুপচাপ দাঁড়িয়ে আছে, মন খুব করে চাচ্ছে সাগর ভাইয়ের সাথে যেতে, কিন্তু কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনার জন্য মন চাচ্ছে না। উষাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে সাগর আবারও বলল, থাকবি নাকি উঠবি? আরিশা আমাদের বাসায় গেছে, এখন তুই বুঝিস? উষা মাথা তুলে তাকালো সাগরের দিকে। কিছুক্ষণ চুপচাপ থেকে উঠে বসল সাগরের বাইকে। সাগর গ্লাসে তাকিয়ে দেখল উষা কেমন আর চোখে তাকিয়ে আছে ওর দিকে। তা দেখে বাঁকা হাসল সাগর। ধরে বস, না হলে পড়ে যাবি। উষা ধরলও না, কিছু বললও না। সাগর বাইক স্টার্ট দিল। সাগর ফুল স্পিডে বাইক চালালো। রাত 12টা ওভার হওয়ায় রাস্তাটা একটু না অনেকটাই ফাঁকা। সাগর ইচ্ছে করেই ব্রেক কষল। হঠাৎ করে ব্রেক কষতেই উষা হুমড়ি খেয়ে পড়ল সাগরের উপরে। উষা হকচকিয়ে উঠল, সাগরের কাঁধে মাথা রেখে জড়িয়ে ধরল। লজ্জায় মরে যাওয়ার অবস্থা তার। সাগর এমনটা করেছিল উষাকে জব্দ করতে, কিন্তু শেষে নিজে জব্দ হয়ে যাবে ভাবেনি। নারী দেহের ছোঁয়া শরীরে অনুভব হতেই কেমন কেঁপে উঠল সাগর। উষাও সাগরের কাঁপুনি অনুভব করতে পারল। একে তো নিজের বিয়ে করা বৈধ নারী, যার সাথে তার সব ধরনের সম্পর্ক জায়েজ। অনাকাঙ্ক্ষিতভাবে নারী দেহের স্পর্শকাতর স্থানের ছোঁয়া পেতেই মস্তিষ্ক কেমন নিষ্প্রাণ হয়ে গেল। কাঁধে উষার উত্তপ্ত নিঃশ্বাস আছড়ে পড়তেই মাথা কাজ করা বন্ধ হয়ে গেল।
এই 25 বছরের জীবনে এই প্রথম কোনো নারীর এতটা কাছে আসা, তাও আবার এমন অনাকাঙ্ক্ষিত স্পর্শ। সাগরকে বেসামাল করে তুলল। বিয়ের পরে এই প্রথম এমন স্পর্শ অনুভব করল সে। হাজার হোক পুরুষ মানুষ তো, মনে নিষিদ্ধ অনুভূতিরা জেগে উঠতে শুরু করল। একটা সময় উষাকে বোনের চোখে দেখলেও বিয়ের পরে আর সম্ভব হয়নি ওকে বোনের চোখে দেখার। সাগর ঢোকিল, বাইকের স্পিড কমিয়ে দিল। এই তীব্র শীতেও সে ঘেমে যাচ্ছে। উষার নিজেরও কেমন হাঁসফাঁস লাগছে, লজ্জা লাগছে এভাবে বসে থাকতে। সাগরের পিঠের সাথে নিজের শরীরের ছোঁয়া পেতেই যেন লজ্জাটা আরও বেড়ে গেল। ঝট করে সাগরকে ছেড়ে দিল, কিছুটা দূরত্ব রেখে শুধু কাঁধে হাত দিয়ে বসল। সাগরের দেহে যেন প্রাণ ফিরে এলো। নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলো, বাইকের গতি কমিয়ে দিল, নয়তো নির্ঘাত একটা অঘটন ঘটবে। বাসার সামনে এসে বাইক থামাতেই উষা বাইক থেকে নেমে দাঁড়ালো। বাসায় ঢোকার জন্য কয়েক কদম যেতেই সাগর পিছু ডাকলো। পড়ালেখায় মনোযোগ দে, ভালো একটা রেজাল্ট কর, পাবলিকে চান্স পেতে হবে। বাবা চাচ্চু তোকে নিয়ে খুব আশাবাদী। আমি কি করলাম বা কি বললাম এসব ভাবার দরকার নেই, নিজের ক্যারিয়ার নিয়ে ভাব। উল্টাপাল্টা কিছু ভাববি না। তোর এক্সামের আগে কিছুই হবে না, হোক সেটা ভালো বা মন্দ, যেটাই হোক পরেই হবে। আর আমাকে নিয়ে ভাবিস না। সাগরের কণ্ঠস্বর স্বাভাবিকভাবেই যেমন গম্ভীর শোনায়, এখন তার থেকেও আরও গম্ভীর ঠেকল উষার কাছে। উষাকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই বাইক স্টার্ট দিয়ে গ্যারেজের দিকে গেল সাগর। উষা হতভম্বের মতো তাকিয়ে রইল সাগরের গমন পথে। সময় কারোর জন্য থেমে থাকে না, নদীর স্রোতের মতো সময় বহমান। এরই মধ্যে কেটে গেল আরও 4 দিন। সেদিনের পরে আর উষার সাথে সাগরের দেখাও হয়নি। উষাও ইচ্ছে করেই সাগরের সামনে যায়নি। কি দরকার নিজের মনে উথাল পাথাল ঢেউ তোলার? তারপরেও সেদিন সে লজ্জাটা পেয়েছে। সাগরের অবস্থা কিছুটা হলেও সে আন্দাজ করতে পেরেছে। আরিশা আর চাচি আম্মা তাকে এটাই বলেছে। আপাতত উষা আর তার সাঙ্গপাঙ্গ নিয়ে নিউ মার্কেটে ঘোরাঘুরি করছে। আগামীকাল থেকে নতুন বছর শুরু হবে। নতুন বছর উপলক্ষে বান্ধবীরা মিলে কেনাকাটা করতে এসেছে। বাসার কেউই জানে না। দূর থেকে নাফিস উষাকে দেখে সাগরকে সেদিকে ইশারা করে বলল, ভাই ওইটা ভাবি না, উষা ভাবি। সাগর নাফিসের ইশারা লক্ষ্য করে সেদিকে তাকালো। উষাকে দেখে সাগরের কপালে ভাঁজ পড়ল। নিহাল উষাকে দেখে ওর দিকে এগিয়ে গেল। কলেজ রেখে বাইরে ঘুরে বেড়াচ্ছে। নেহাল সামনের দিকে অগ্রসর হতেই পেছন থেকে সাগর থমথমে মুখশ্রী এবং গম্ভীর কণ্ঠে বলে, তুই কোথায় যাচ্ছিস? সাগরের ডাক শুনে পেছন ফিরে তাকালো নিহাল। ভ্রু কুঁচকে সাগরের মনোভাব বোঝার চেষ্টা করল। বরাবরের মতো গম্ভীর মুখশ্রী দেখে বুঝতে পারল না কিছুই। উষার কাছে যাচ্ছি। সে এখানে কেন এলো আর কাকে জানিয়ে এসেছে? ওকে অনুমতি দিল কি? ওর কিছুর প্রয়োজন থাকলে সেটা ভাইয়া আরাব আর রাফিদকে বলে সবসময়, ওরাই নিয়ে আসে। সাগরের কপালের ভাঁজ স্পষ্ট, ভাবভঙ্গি স্বাভাবিক রেখেই বলল, দাঁড়া। নেহাল ভ্রু কুঁচকে ফেলে, সাগরের সামনে এসে দাঁড়ায়। সাগরের দৃষ্টি উষার দিকে স্থির দেখে নেহালও সেদিকে তাকায়। তারপর আবার সাগরের দিকে তাকিয়ে বলে, কেন, কি হয়েছে? তোর হাজবেন্ড, তোর একটা দায়িত্ব আছে না? সাগর উষার দিকে দৃষ্টি স্থির রেখেই বলে, সেটা আমি বুঝবো, তুই যাচ্ছিস কেন? যেহেতু বলেছিস আমি ওর হাজবেন্ড, তাহলে সে আমার জিম্মাদারি। তোদের এখন আর ওর উপরে অধিকার নেই। তুই কেন ওর দিকে যাচ্ছিস? নেহাল তাচ্ছিল্যের স্বরে বলে, বাহ, খুব অধিকারবোধ জাগ্রত হচ্ছে। তাই এতদিন কই ছিল তোর এই অধিকার? সাগর রাগী দৃষ্টিতে তাকালো নেহালের দিকে। তারপরেই আবার কি ভেবে দৃষ্টি সরিয়ে নিল। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো উষার দিকে। হঠাৎ করেই উষার পেছন থেকে কেউ একজন উষার কোমরে হাত রেখে জড়িয়ে ধরে। শিউরে ওঠে উষা, শরীরে কাঁপুনি উঠে যায় তৎক্ষণাৎ। সবসময় ভাইদের সাথে শপিংয়ে আসে সে। ভাইজানেরাই আনওয়ান্টেড টাচ থেকে তাকে রক্ষা করে। এমন ভিড় ভাট্টাই তো তার আশাই হয় না। সবসময় বড় বড় শপিং মলেই যায় সে। আজকে বান্ধবীদের সাথে ঘুরবে বলেই এইখানে আসা হয় তাদের। রাগে জেদে পেছন ফিরে তাকালো উষা। কিছু বলার আগেই সেই বখাটে ছেলেটার মুখে সজোরে কেউ একটা ঘুষি মেরে দিল। অমনি ছেলেটি মুখ থুবড়ে পড়ে গেল নিচে। উষা আতঙ্কিত মুখশ্রী নিয়ে তাকালো সামনের দিকে। সামনে অগ্নিরূপে দাঁড়িয়ে থাকা সুদর্শন পুরুষকে দেখে কলিজা কেঁপে উঠল উষার। বিড়বিড় করে বলল,
সাগর ভাই, উনি এখানে কিভাবে এলেন? উষা আর কিছু ভাবা বা বুঝে ওঠার আগেই সাগর ছেলেটিকে মাটি থেকে তুলে এলোপাথারি মারতে শুরু করলো।